স্বপ্নের কোনো ডানা থাকে না, কিন্তু ভালোবাসার শক্তিতে তা আকাশ ছুঁতে পারে। এই গল্পটি এমন এক অদম্য জেদ এবং নিঃস্বার্থ আত্মত্যাগের, যা পাথুরে জমিতেও ফুল ফোটাতে পারে। ঘটনাটি উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত এবং অবহেলিত গ্রাম সোনাদিঘির। এই গ্রামের ধুলোমাখা বাতাসে মিশেছিল একদিকে হতদরিদ্র মানুষের সারল্য, আর অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর এক কঠিন সংগ্রাম। এই গ্রামেরই এক প্রান্তে থাকা জরাজীর্ণ আধপাকা একটি ছোট বাড়িতে বাস করত অরিন্দম আর তার স্ত্রী নন্দিনী। অরিন্দম ছোটবেলা থেকেই ছিল প্রখর মেধার অধিকারী। তার দু চোখ ভরা ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। সে জীবনে অনেক দূর এগোতে চাইত, কিন্তু চরম দারিদ্র্যের অদৃশ্য শেকল যেন তার পা দুটোর গতি চিরতরে রুদ্ধ করে রেখেছিল। অন্যদিকে পাশের এক গঞ্জ থেকে বউ হয়ে আসা নন্দিনী হয়তো কেতাবি বিদ্যায় খুব বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তার দূরদর্শিতা, প্রখর বুদ্ধিমত্তা এবং স্বামীর প্রতি তার গভীর নিবেদন যে কোনো মহাকাব্যের নায়িকাকেও হার মানাতে পারত। বিয়ের পর প্রথম দুটো বছর তাদের বেশ হাসি আনন্দে আর সুখেই কেটে গিয়েছিল, কিন্তু অরিন্দমের মনের এক নিবৃত কোণে সব সময় একটা চাপা আক্ষেপ গুমড়ে মরত। সে প্রায়ই গভীর রাতে হারিকেনের টিমটিমে অনুজ্জ্বল আলোয় তার পুরনো ধুলো পড়া বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখত আর দীর্ঘশ্বাস ফেলত। এক রাতে স্বামীর এই কষ্ট সহ্য করতে না পেরে নন্দিনী তাকে গভীর স্নেহে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গো? আমি প্রায়ই খেয়াল করি তুমি এই পুরনো বইগুলো নেড়েচেড়ে দেখো আর তোমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কেন এমন করো তুমি? অরিন্দম একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, নন্দিনী, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি দিল্লিতে গিয়ে ইউপিএসসি পরীক্ষার জন্য দিনরাত এক করে পড়াশোনা করব। আমি একজন বড় পদমর্যাদার অফিসার হয়ে আমাদের এই জঘন্য দারিদ্র্যকে চিরকালের মতো শেষ করে দেব ভেবেছিলাম। কিন্তু বাবা হঠাৎ করে মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আর চাষাবাদের জন্য নেওয়া ঋণের বিশাল বোঝা আমার সব স্বপ্নকে পিষে শেষ করে দিয়েছে। এখন তো এই হাড়ভাঙা দিনমজুরি আর ওই এক চিলতে জমিতে ছোটখাটো চাষবাস করাই মনে হয় আমার কপাল। নন্দিনী সেই রাতে মুখে আর কোনো কথা বলেনি, কিন্তু মনে মনে সে এক যুগান্তকারী এবং অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরের দিন খুব সকালে উঠে নন্দিনী তার বিয়ের গয়নার একটা ছোট্ট পুঁটলি সযত্নে অরিন্দমের কোলের সামনে এনে রাখল। অরিন্দম চমকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি নন্দিনী? তুমি এগুলো এখানে কেন রাখছ? এগুলো আমার মায়ের দেওয়া শেষ সম্বল কিছু গয়না আর নিজের হাতে জমানো সামান্য কিছু টাকা। তুমি আজই দিল্লি যাওয়ার প্রস্তুতি নাও। তুমি তোমার অসম্পূর্ণ পড়াশোনা শেষ করো। এখানকার সংসারের সব দায়িত্ব আমি নিজের কাঁধে সামলে নেব। নন্দিনী অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী গলায় বলল। অরিন্দমের দু চোখ ছলছল করে উঠল। সে তৎক্ষণাৎ মানা করে বলল, না নন্দিনী, এ কিছুতেই হতে পারে না। গ্রামের লোকেরা আমাদের নিয়ে কি বলবে? আর তুমি একা একজন মেয়ে মানুষ হয়ে এই চাষবাস আর সংসারের এত বড় দায়িত্ব কিভাবে সামলাবে? তাছাড়া মাথার ওপর মহাজনের ঋণের বোঝাও তো অনেক। নন্দিনী পরম মমতায় অরিন্দমের হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে বলল, লোকেরা তো তখনও আমাদের কথা শোনাবে, যখন আমরা এই গরিবিতে ধুকে ঝুঁকে তিলে তিলে মরব। তুমি শুধু একজন বড় অফিসার হয়ে এই গ্রামে ফিরে এসো, দেখবে তখন সবাই তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। আমার কষ্ট বা একাকিত্ব নিয়ে তুমি একটুও ভেবো না। আমি ঠিক হাড়ভাঙা খাটুনি খেটে সবটা সামলে নেব। অনেক বোঝানো আর কাকুতি মিনতির পর এক বুক ভারাক্রান্ত মন আর চোখে জল নিয়ে অরিন্দম অবশেষে দিল্লি যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হল। বিদায়ের সেই সকালটা দুজনের জন্যই ছিল অবর্ণনীয় কষ্টের। বাসের পাদানিতে ওঠার সময় অরিন্দম নন্দিনীর দিকে তাকিয়ে প্রতিশ্রুতি দিল, নন্দিনী, আমি দিন রাত এক করে হাড় ভাঙা পরিশ্রম করব। আমি কথা দিচ্ছি, তোমার এই বিশাল আত্মত্যাগ আমি কোনোভাবেই বৃথা যেতে দেব না। অরিন্দম দিল্লিতে চলে গেল তার স্বপ্নের খোঁজে। প্রথম দিকে সে নিয়ম করে প্রতি সপ্তাহে গ্রামে ফোন করত। নন্দিনী তাকে হাসি মুখে জানাত যে গ্রামের সবকিছু একদম ঠিকঠাক আছে, সে জমিতে খুব ভালো ফসল ফলাচ্ছে এবং সংসারের কোনো অভাব নেই। কিন্তু আসল রূঢ় সত্যিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। গ্রামের নিষ্ঠুর মহাজন তাদের পুরনো ঋণের টাকা শোধ করতে না পারার অজুহাতে অরিন্দমের অর্ধেক জমি জোরপূর্বক দখল করে নিয়েছিল।
সংসার চালানো আর তার পাশাপাশি দিল্লিতে অরিন্দমকে পড়াশোনার টাকা পাঠানোর জন্য নন্দিনীর কাছে নিজের অবশিষ্ট জমিটুকু একেবারেই যথেষ্ট ছিল না। পরিস্থিতির চাপে পড়ে সে তার জীবনের আরও একটা নির্মম সিদ্ধান্ত নিল। সে গ্রামের অন্য কৃষকদের জমিতে একজন সাধারণ দিনমজুর হিসেবে কায়িক শ্রম দিতে শুরু করল। মাথার উপর কড়া রোদ, পায়ে চলা কাঁটা ভরা এবড়ো-খেবড়ো রাস্তা আর পিঠে ভারী ফসলের বোঝা টানা তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। সে কোনো অবস্থাতেই অরিন্দমকে এই ঘুণাক্ষরেও জানতে দিতে চাইত না যে তার স্ত্রী ঠিক কতটা অমানবিক পরিস্থিতির শিকার হয়ে নিজের রক্ত জল করে তাকে টাকা পাঠাচ্ছে। ওদিকে দিল্লির তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে অরিন্দম নিজের কঠোর পরিশ্রমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে বেশ কিছুটা সময় গড়িয়ে বছর পেরোতে লাগল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথম বছর অরিন্দম ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারল না। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। ফোনে ডুকরে কাঁদতে কাঁদতে সে নন্দিনীকে বলল, আমার দ্বারা এসব এত বড় কিছু আর হবে না নন্দিনী, আমি আমার স্বপ্ন ছেড়ে চিরতরে গ্রামে ফিরে আসছি। কিন্তু নন্দিনী এবার একটুও নরম না হয়ে কড়া ধমক দিয়ে বলল, তুমি যদি মাঝপথ থেকে এভাবে হেরে গিয়ে গ্রামে ফিরে আসো, তবে আমি আর কোনো দিন এই জীবনে তোমার সামনে নিজের মুখ দেখাব না। কোনোভাবেই হার মানবে না তুমি, আমি এখানে ঠিক আগের মতোই শক্ত আছি। নন্দিনীর এই কড়া অথচ আত্মবিশ্বাসী কথাগুলো অরিন্দমের ভগ্ন মনে নতুন করে এক বিপুল সাহসের সঞ্চার করল। সে দ্বিগুণ উদ্যমে আবার নিজের পড়াশোনায় মন দিল। দিল্লিতে বসে সে ঘুণাক্ষরেও জানতে পারল না যে তার স্ত্রীর নরম হাত দুটোতে ততদিনে শক্ত কড়া পড়ে গেছে, আর তার ফর্সা গায়ের রং চড়া রোদে পুড়ে পুড়ে তামাটে বর্ণ ধারণ করেছে। গ্রামের সংকীর্ণমনা লোকেরা প্রায়ই তাকে খোঁটা দিয়ে বলত, দেখে নিস নন্দিনী, শহরের হাওয়া গায়ে লাগলে পুরুষ মানুষ খুব সহজেই বদলে যায়, ও একবার অফিসার হয়ে গেলে তোকে আর চিনতেই পারবে না, ভুলে যাবে। কিন্তু নিজের স্বামীর প্রতি নন্দিনীর অগাধ বিশ্বাস ছিল হিমালয়ের মতোই অটল এবং নিশ্চল। সে লোকজনের কথায় শুধু ম্লান হাসত, আর প্রতিদিন সন্ধ্যায় গ্রামের পুরনো মন্দিরে গিয়ে অরিন্দমের চূড়ান্ত সফলতার জন্য ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা পড়ত। সময়ের চাকা তার নিজের নিয়মে দ্রুতবেগে ঘুরতে থাকল। ২ বছর, ৩ বছর, আর দেখতে দেখতে দীর্ঘ ৫টা বছর কেটে গেল। অরিন্দমের সাথে নন্দিনীর যোগাযোগের মাত্রা এবার সময়ের সাথে সাথে অনেকটাই কমে আসতে শুরু করেছিল, কারণ অরিন্দমের কঠিন ট্রেনিং আর মূল পরীক্ষার প্রবল চাপ আগের তুলনায় বহুগুণ বেড়ে গিয়েছিল। নন্দিনী এখন মাসের পর মাস প্রহর গুনত শুধু তার স্বামীর গলাটুকু একবার শোনার জন্য। তবে সে লোকমারফত খবর পেয়েছিল যে অরিন্দম এবার চূড়ান্ত ইন্টারভিউ দিয়েছে। এদিকে গ্রামে তখন ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল। তাদের পুরনো বাড়ির চাল ফুটো হয়ে বৃষ্টির জল ঘরে পড়ছিল, আর পুষ্টির অভাবে নন্দিনীর শরীরও ভেতর থেকে ভীষণভাবে ভাঙতে শুরু করেছিল। এত কিছু সত্ত্বেও সে প্রতিদিন ভোর ৫টায় উঠে জমিদারের বিশাল জমিতে হাড় ভাঙো কাজ করতে যেত, যাতে সে অরিন্দমের জন্য আপৎকালীন সময়ের কথা ভেবে আরও কিছু অতিরিক্ত টাকা জমিয়ে রাখতে পারে। একদিন হঠাৎ গ্রামের ডাকপিয়ন দূর থেকে চিৎকার করে ডাকতে ডাকতে এল, নন্দিনী, ও নন্দিনী, দেখ, তোর জন্য দিল্লি থেকে একটা বড় সরকারি চিঠি এসেছে। নন্দিনী তার দুর্বল কাঁপা কাঁপা হাতে সেই চিঠিটা গ্রহণ করল। সে নিজে অক্ষর পড়তে পারত না ঠিকই, কিন্তু খামের ওপর বড় সরকারি ছাপ আর শিলমোহর দেখে তার বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই বড় কোনো একটা খবর এসেছে। সে ছুটে গিয়ে পাশের বাড়ির বয়োজ্যেষ্ঠ মাস্টারমশাইকে দিয়ে চিঠিটা পড়াল। চিঠিটা পড়তে পড়তে মাস্টারমশাইয়ের দুচোখ বেয়ে আনন্দের অশ্রু নেমে এলো। তিনি গদগদ হয়ে বললেন, নন্দিনী, আমাদের অরিন্দম পাশ করে গেছে রে, ও এখন একজন আইপিএস অফিসার হয়ে গেছে। ও শুধু তোর নয়, সারা দেশের মুখ উজ্জ্বল করেছে। খবরটা ছড়িয়ে পড়তেই সারা গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এতদিন ধরে যারা নন্দিনীকে খোঁটা দিত, তাদের সবার মুখ যেন নিমেষে সেলাই হয়ে গেল। কিন্তু এত বড় খবরের পরেও নন্দিনী কোনো উল্লাস না করে চুপচাপ নিজের পরনের ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে আবার সেই চড়া রোদে মাঠের কাজের দিকেই পা বাড়াল। তার অবচেতন মনে হল যে অরিন্দম এখন অনেক বড় আর গুরুত্বপূর্ণ সরকারি কাজে প্রচণ্ড ব্যস্ত থাকবে। সে হয়তো চাইলেও এখন আর গ্রামে আসতে পারবে না। সে ঘুণাক্ষরেও জানত না যে পুলিশের ওই সম্মানজনক উর্দি গায়ে তোলার পর অরিন্দমের জীবনের প্রথম গন্তব্যস্থল তার নিজের এই ধুলোমাখা গ্রামটাই হতে চলেছে।
সোনাদিঘি গ্রামে আজ যে নতুন সকালের সূর্য উদয় হল, তেমন জাঁকজমকপূর্ণ সকাল এই গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। গ্রামের এবড়োখেবড়ো কাঁচা রাস্তায় প্রচণ্ড ধুলো উড়ছিল ঠিকই, তবে আজ সেই ধুলো কোনো গরুর গাড়ির চাকায় নয়, বরং সারি সারি পুলিশের সাইরেন বাজানো গাড়ি আর কালো চকচকে এসইউভি গাড়ির বিশাল বহরের কারণে উঠছিল। গ্রামের ছোট ছোট বাচ্চারা পরম উৎসাহে চিৎকার করতে করতে ওই গাড়িগুলোর পিছনে দীর্ঘক্ষণ ছুটছিল। গ্রামের বয়স্ক মানুষজন তাদের চায়ের দোকানের আড্ডা ছেড়ে রাস্তার দুপাশে হতভাগ হয়ে দাঁড়িয়ে পড়ল। চারদিকে মুহূর্তের মধ্যে খবর রটে গিয়েছিল যে গ্রামের সেই অভাবী ঘরের ছেলে অরিন্দম আজ পুলিশের মস্ত বড় অফিসার হয়ে সগৌরবে নিজের ভিটে ফিরছে। গাড়ির বহরের একদম মাঝখানে একটি ধবধবে সাদা রঙের দামি এসইউভি ছিল, যার ছাদে পুলিশের নীল বাতি জ্বলছিল। আর গাড়ির ঠিক সামনে আইপিএস লেখা ঝকঝকি নেমপ্লেট জ্বলজ্বল করে রোদে আলো ছড়াচ্ছিল। সেই গাড়ির পেছনের সিটে অরিন্দম বসেছিল। তার পরনে একদম করকরে ইস্ত্রি করা খাকি উর্দি। কাঁধের চকচকে তারাগুলো দুপুরের সূর্যের আলোয় আরও বেশি করে দ্যুতি ছড়াচ্ছিল। কিন্তু এই বাইরের জাঁকজমক আর চমকের আড়ালে অরিন্দমের বুকের ভেতরটা অসম্ভব জোরে ধুকপুক করছিল। তার তৃষ্ণার্ত চোখ দুটো গাড়ির কাচের জানালা দিয়ে বাইরে শুধু একটা নির্দিষ্ট মুখকেই হন্যে হয়ে খুঁজছিল, আর তা হল তার নন্দিনীর মুখ। অরিন্দম নিজের মনে মনে ভাবছিল, দীর্ঘ 5টা বছর, এই 5টা বছর আমি শুধু বইয়ের পাতা আর মাঠের কঠিন ট্রেনিং নিয়েই একঘরে হয়ে পড়েছে গেছি। আমার নন্দিনী এই এতগুলো বছর কত অমানসিক কষ্ট করে আমাকে টাকা পাঠিয়েছে। সে একা হাতে কতই না পরিশ্রম করেছে। আজ যখন আমি তাকে এই সম্মানের উর্দিতে দেখা দেব, তখন নিশ্চয়ই তার জীবনের সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। তার স্পষ্ট মনে পড়ল কিভাবে সে শেষবার ছেঁড়া আর মলিন কাপড়ে এই গ্রাম থেকে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়েছিল, আর আজ তাকে এই জেলার অন্যতম প্রভাবশালী অফিসারদের একজন হিসেবে গণ্য করা হয়। গাড়ির বহর ধীরে ধীরে তাদের সেই পুরনো জরাজীর্ণ বাড়ির দিকে এগোতে লাগল। বাড়ির কাছাকাছি পৌঁছতেই অরিন্দমের চোখ জলে ভরে এলো। সে দেখল বাড়ির অবস্থা তার স্মৃতিতে থাকা অবস্থার চেয়েও অনেক বেশি শোচনীয়। দেওয়ালের চারদিকে বড় ফাটল ধরেছে, আর টালির ছাদ একদিক থেকে বিপজ্জনকভাবে হেলে পড়েছে। অরিন্দম গাড়ি থেকে পা নিচে রাখল। সে নামতেই চারপাশে থাকা বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত সাবধান আর সম্মানজনক ভঙ্গিতে স্যালুট করে দাঁড়াল। গ্রামের মোড়লমশাই একটি বড় গাঁদা ফুলের মালা হাতে নিয়ে হাসি মুখে এগিয়ে এলেন, কিন্তু অরিন্দমের বিন্দুমাত্র নজর সেই মালাগুলোর দিকে ছিল না। মোড়লমশাই, আমার নন্দিনী কোথায়? আমার মা কোথায়? অরিন্দম অত্যন্ত উদ্গ্রীব এবং ভারী গলায় জিজ্ঞেস করল। মোড়লমশাইয়ের চোখ হঠাৎ অপরাধীর মতো নিচু হয়ে গেল। তিনি কিছুটা ইতস্তত করে আমতা আমতা স্বরে বললেন, বাবা অরিন্দম, নন্দিনী তো এখন এই অসময়ে বাড়িতে নেই, সে তো মাঠে থাকবে। আজ আমাদের গ্রামের জমিদারের বিশাল জমিতে বড় করে ফসল কাটার কাজ চলছে। সে তো কাক ভরে সকাল থেকেই কাজের খোঁজে ওখানে চলে গেছে। কথাটা শুনে অরিন্দম যেন আকাশ থেকে পড়ল। সে মনে মনে ভেবে রেখেছিল তার সফলতার খবর পেয়ে নন্দিনী নিশ্চয়ই বাড়িতে সুন্দর করে সেজেগুজে তার অপেক্ষায় প্রহর গুনছে। সে আর এক মুহূর্তেও নষ্ট না করে তার ড্রাইভারকে নির্দেশ দিল, গাড়ি এখনই মাঠের দিকে ঘোরাও। গ্রামের একদম শেষ প্রান্তে এক বিশাল ফসলের মাঠ ছিল, যেখানে দুপুরের কড়া আর প্রখর রোদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক উদয়াস্ত কাজ করছিল। অরিন্দমের গাড়ির বহর গিয়ে সোজা সেখানে দাঁড়াল। গাড়ির চাকায় ওরা ধুলো একটু শান্ত হতেই অরিন্দম দ্রুত পায়ে নিচে নামল। তার চোখ মাঠের সামনের একটা মর্মান্তিক দৃশ্যে গিয়ে পাথরের মতো স্থির হয়ে গেল। প্রায় 100 মিটার দূরে মাথার উপর ফাটাফাটি রোদের মধ্যে একজন রুগ্ন মহিলা তার পিঠে প্রমাণ সাইজের এক ভারী ঘাসের বোঝা নিয়ে টলমল পায়ে সামনের দিকে এগোচ্ছিল। তার পায়ে কোনো জুতো ছিল না, আর পা দুটো কড়া পড়ে ভয়ানকভাবে ফেটে গিয়েছিল। ঘামে সম্পূর্ণ ভিজে যাওয়া তার গায়ের ময়লা শাড়িটা কাদা আর মাটিতে মাখামাখি হয়েছিল। রোদ এতটাই চড়া ছিল যে মনে হচ্ছিল মাটির বুক চিরে গরম ভাব বেরোচ্ছে। যেই ওই রুগ্ন মহিলা ঘাসের ভারী বোঝাটা সশব্দের নিচে নামিয়ে রাখল এবং সোজা হয়ে দাঁড়িয়ে নিজের কপালের ঘাম মুছল, অরিন্দমের পায়ের নিচ থেকে যেন সমস্ত মাটি এক ঝটকায় সরে গেল। হ্যাঁ, সে আর কেউ নয়, সে ছিল নন্দিনী। কিন্তু এ যেন সেই 5 বছর আগের নন্দিনী নয়, যাকে সে বুকে জড়িয়ে রেখে গিয়েছিল। এত বছরের সেই চেনা হাসিমুখ চিরতরে গায়েব হয়ে গিয়েছিল। রোদে পুড়ে তার মুখ কালচে হয়ে গিয়েছিল, গাল দুটো পুষ্টির অভাবে ভেতরে ঢুকে গিয়েছিল, আর গলার হাড়গুলো চামড়া ভেদ করে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে একজন সামান্য দিনমজুরের মতো কাজ করছিল, অন্যের জমিতে।
শুধুমাত্র দুমুঠো ভাত আর ওই জমানো টাকাগুলোর জন্য, যা সে তার স্বামী অরিন্দমকে অফিসার বানানোর স্বপ্নে মাসের পর মাস পাঠিয়েছিল। অরিন্দমের বুকের ভেতরটা ডুকরে কেঁপে উঠল। তার দু চোখ ফেটে জল গড়িয়ে পড়তে লাগল, আর আইপিএস উর্দির সমস্ত গাম্ভীর্য আর মর্যাদা ভুলে সে একজন সাধারণ আবেগপ্রবণ স্বামীর মতো চিৎকার করে উঠল, নন্দিনী! মাঠে কাজ করার সমস্ত শ্রমিক চমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নন্দিনীও ভয়ে চমকে পেছনে তাকাল। সে নিজের চোখে কোনোভাবেই বিশ্বাস করতে পারল না। তার সামনে একজন লম্বা চওড়া বলিষ্ঠ পুলিশ অফিসার দাঁড়িয়ে, যার পেছনে বিশাল এক পুলিশ বাহিনী। প্রথম দেখায় সে তাকে চিনতেই পারল না, কিন্তু যখন অরিন্দম পাগলের মতো তার দিকে ছুটে গেল আর একদম কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে ধুলোর মধ্যে বসে পড়ল, তখন নন্দিনী সম্বিত ফিরে পেয়ে ডুকরে চিৎকার করে উঠল, অরিন্দম, তুমি! নন্দিনীর হাত থেকে কাস্তেটা মাটিতে ছিটকে পড়ে গেল। অরিন্দম নন্দিনীর বই ফেটে যাওয়া আর কাদা মাটি মাখা হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নিল, যে হাতে কাজের কড়া পড়ে দাগ হয়ে গিয়েছিল। এ কি ভয়ঙ্কর হাল করেছ নিজের, নন্দিনী! আমি তোমায় বারবার বলেছিলাম না যে আমি ওখান থেকে টাকা পাঠাবো, তুমি শুধু নিজের চাষটুকু সামলাও। তুমি এই লোকের জমিতে মজুরি কেন করলে? নন্দিনীর দু চোখ ভাসিয়ে অঝরে জল পড়তে লাগল। সে লজ্জায় আর সংকোচে ইতস্তত করে নিজের ময়লা শাড়ির ছেঁড়া আঁচলটা ঠিক করল এবং কয়েক পা পিছিয়ে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, সাহেব, আপনি আমার থেকে দূরে থাকুন। আমার পরনের কাপড় খুব নোংরা, আর আপনার তো এখন সারা দুনিয়া জোড়া সম্মান। আমি তো শুধু একজন সামান্য দিনমজুর। অরিন্দমার পারিপার্শ্বিক কোনো কিছু না দেখে শত শত মানুষের ভিড় আর বিশাল পুলিশ বাহিনীর সামনেই নিজের স্ত্রীকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরল। সে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে লাগল। একজন দৌর্দণ্ড প্রতাপ আইপিএস অফিসারকে এভাবে ভরা মাঠে কাঁদতে দেখে গোটা গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। অরিন্দম কাঁদতে কাঁদতেই বলল, নন্দিনী, আমার গায়ের এই খাকি উর্দি আমার একার পরিশ্রমের ফল নয়, এটা তোমার এই ফেটে যাওয়া হাত আর এই ঘাম ঝরানো রক্তের অবদান। আজ আমি জীবনে যা কিছুই অর্জন করেছি তার সবটাই তোমার এই দিনমজুরি আর আত্মত্যাগের কারণেই সম্ভব হয়েছে। ঠিক ততক্ষণে গ্রামের সেই দাপুটে আর অহংকারী জমিদার রুদ্রপ্রতাপ সেখানে উপস্থিত হল, যার এই বিশাল জমি ছিল। সে তার স্বভাবসুলভ মেজাজ দেখিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আরে বড় অফিসার সাহেব, ওকে ছাড়ুন তো, ও তো সামান্য মজুর, আমাদের এখানেই রোজ কাজ করে। কথাটা শোনা মাত্রই অরিন্দমের চোখে যেন প্রতিশোধের রক্ত নেমে এলো। সে ধুলো ঝেড়ে সোজা হয়ে উঠে দাঁড়াল আর নিজের মাথার টুপিটা ঠিক করল। তার চোখের সেই নরম আর আবেগপ্রবণ ভাব এবার একজন কড়া, আপোষহীন অফিসারের জ্বলন্ত আগুনে পরিণত হয়েছিল। সে জমিদার রুদ্রপ্রতাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল আর এমন কিছু কথা শোনাল যা গোটা গ্রামের ভিত নাড়িয়ে দিল। মাঠের মাঝখানে এক পিনপতন নিস্তব্ধতা নেমে এসেছিল। একদিকে খাকি উর্দিতে দাঁড়িয়ে একজন ন্যায়পরায়ণ ও শক্তিশালী আইপিএস অফিসার, আর অন্যদিকে সেই দুর্নীতিগ্রস্ত অহংকারী জমিদার, যে এখনও তার ক্ষমতার মিথ্যে নেশায় চূর হয়েছিল। জমিদার তার বড় গোফে তা দিয়ে ব্যঙ্গ করে বলল, আরে অরিন্দম বাবা, বড় অফিসার হয়েছে তো তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? নিয়ম তো সবার জন্যেই নিয়মই থাকে। এই মহিলা আজ থেকে ৩ বছর আগে আমার কাছে তার সামান্য জমি বন্ধক রেখে যে ধার নিয়েছিল তার মোটা সুদ এখনও বাকি আছে, সেই জন্যেই তো সে দায়ে পড়ে এখানে মজুরি খাটছে। এখন তুমি যখন এত বড় লোক হয়ে এসেছ, তো ওর সব হিসেবটা মিটিয়ে দিও। অরিন্দম তার স্ত্রী নন্দিনীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল, যে ভয়ে আর অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। রাগে অরিন্দমের দুহাত শক্ত মুঠি পাকিয়ে গেল। সে অত্যন্ত কড়া গলায় জিজ্ঞেস করল, নন্দিনী, এই লোকটা কি সত্যি কথা বলছে? আমাদের শেষ সম্বল চাষযোগ্য জমিও এ জোর করে বন্ধক রেখেছে? নন্দিনী ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল, আর খুব ভারী কান্না ভেজা গলায় বলল, অরিন্দম, যখন তোমার কাছে দিল্লিতে থাকার জন্যে সব টাকা শেষ হয়ে গিয়েছিল আর তোমার কোচিংয়ের খরচ আচমকা অনেক বেড়ে গিয়েছিল, তখন গ্রামে ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল। আমাদের ঘরে দুবেলা খাওয়ার মতো খাবার পর্যন্ত ছিল না। আমি নিরুপায় হয়ে এদের কাছে একটু সাহায্য চাইতে যাই, আর এরা সেই সুযোগে একটা সাদা কাগজে আমার টিপসই নিয়ে নেয় আর আমাদের শেষ জমিটারও দখল নিয়ে নেয়। অরিন্দমের শরীরের রক্ত এবার আক্ষরিক অর্থেই ফুটতে শুরু করল। সে তার পেছনে দাঁড়িয়ে থাকা সাব ইন্সপেক্টরকে কড়া ইশারা করে নির্দেশ দিল, ইন্সপেক্টর সাহেব, এই অসাধু ব্যক্তির পুরনো সমস্ত ক্রিমিনাল রেকর্ড এখনই বের করুন, আর এখনই ওকে ওই সাদা কাগজ জমা দিতে বলুন, যাতে চক্রান্ত করে আমার স্ত্রীর জোরপূর্বক সই নেওয়া হয়েছে। জমিদার এবার একটু ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল,
আরে সাহেব, এটা তো আমাদের গ্রামের নিজেদের ভেতরের ব্যাপার। এখানে খামোখা পুলিশ আর আইনকে মাঝখানে আনার কি দরকার? নিজেদের ব্যাপার তো এটা তখনই হতো যখন তুমি একজন গরিব অসহায় মহিলার নিরুপায় অবস্থার নোংরা সুযোগ না নিতে। অরিন্দম বাঘের মতো গর্জে উঠল। তুমি শুধু প্রতারণা করে আমার জমি দখল করনি, বরং এমন একজন নিঃস্বার্থ মহিলাকে দিয়ে দিনের পর দিন কড়া রোদে অমানুষিক মজুরি করিয়েছ, যেটার দেশের মাটি থেকে একজন আইপিএস অফিসার তুলে দেওয়ার জন্য নিজের জীবনের সবকিছু নির্দ্বিধায় বাজি রেখেছিল। পুলিশ যখন চারদিক থেকে জমিদার রুদ্রপ্রতাপকে ঘেরাও করল, তখন এতক্ষণ দূরে দাঁড়িয়ে থাকা গ্রামের অন্য সাধারণ লোকেরাও ধীরে ধীরে সাহস পেয়ে এগিয়ে আসতে শুরু করল। এতগুলো বছর যারা জমিদারের ভয়ে মুখ বুজে চুপ ছিল, আজ তারা নিজেদের ওপর হওয়া অন্যায়ের কথা গলা ছেড়ে বলতে শুরু করল। একজন বৃদ্ধ কৃষক সবার সামনে জানালো যে কিভাবে এই নিষ্ঠুর জমিদার নন্দিনীকে অকথ্য ভাষায় গালাগাল করেছিল যখন সে প্রবল জ্বরে অসুস্থ হওয়ার কারণে একদিন মাঠে কাজে আসতে পারেনি। অরিন্দম খেয়াল করল যে নন্দিনীর ফাটা পায়ে একটা হাওয়াই চটি পর্যন্ত নেই। সে তৎক্ষণাৎ নিজের সরকারি গাড়ি থেকে একটা পরিষ্কার জলের বোতল বের করে আনল এবং সবার সামনে হাঁটু গেড়ে বসে নিজের হাতে নন্দিনীর ধুলো মাখা পা ধোয়াতে শুরু করল। এসব কি করছেন আপনি? গ্রামের সবাই দেখছে তো? নন্দিনী প্রবল লজ্জায় আর সংকোচে ঘাবড়ে গিয়ে পেছনের দিকে সরে যেতে লাগল। সবাইকে দেখতে দাও নন্দিনী। এই স্বার্থপর দুনিয়ার আজ খুব ভালোভাবে জানা উচিত যে একজন অফিসারের কাঁধে যে তার তারার ব্যাজগুলো এত সুন্দর চকচক করে, সেগুলো চকচক করানোর জন্য তার স্ত্রী কত মন, মাটি আর কষ্ট নিজের ঘাড়ে বয়ে বেরিয়েছে। অরিন্দম জল ভরা চোখে দৃঢ় কণ্ঠে বলল। ঠিক ততক্ষণে অরিন্দমের বৃদ্ধা মা, যিনি শারীরিক অসুস্থতার কারণে খুব অসহায় ছিলেন, কয়েকজন প্রতিবেশীর সাহায্যে কোনো ক্রমে মাঠে এসে পৌঁছলেন। অরিন্দম দৌড়ে গিয়ে তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল। মা তাকে দু হাতে জড়িয়ে ধরলেন আর ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে জানালেন যে কিভাবে নন্দিনী নিজে না খেয়ে আধপেটা থেকে তাকে খাওয়াতো আর সেবা করত। বাবা অরিন্দম, নন্দিনী আমার কাছ থেকে মাথায় হাত দিয়ে শপথ করিয়ে নিয়েছিল যে আমি তোকে কখনো ওর এই অমানসিক কষ্টের কথা ফোনে জানাবো না। ও নিজের কানের সোনার দুল পর্যন্ত বিক্রি করে দিয়েছিল যাতে তোর দিল্লিতে পড়াশোনার খরচ কোনো মতেই না আটকায়। যখন গত বছর গ্রামে কলেরার মহামারী ছড়িয়ে পড়েছিল আর ও নিজেও ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিল, তখনও ও তোকে ফোনে মিথ্যে করে এটাই বলেছিল যে ও গ্রামে খুব সুখে আছে। মা কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলে দিলেন। অরিন্দম এখন পরিষ্কার বুঝতে পারল কেন গত 2 বছর ধরে নন্দিনী শত অনুরোধেও ভিডিও কল করতে এড়িয়ে যেত। সে কোনোভাবেই চাইত না যে তার অরিন্দম তার ভেঙে পড়া গাল আর রোদে পড়া শুকনো মুখ দেখে নিক। সে মন থেকে চাইত না যে তার স্বামী নিজের পড়াশোনার ক্ষতি করে তার জন্য মাঝপথে বাড়ি ফিরে আসুক। অরিন্দম আবার জমিদার রুদ্রপ্রতাপের দিকে ঘুরে তাকাল। পুলিশ বাহিনী ততক্ষণে তার বিলাসবহুল বাংলোয়ে তল্লাশি চালিয়ে সেই জাল কাগজপত্র সহ আরও অনেক বেআইনি নথি উদ্ধার করে ফেলেছে। অরিন্দম মাঠের মাঝখানেই দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করল, আজ থেকে এই গ্রামে কোনো নিরীহ কৃষক তার জমি হারাবে না, আর আমার স্ত্রীর সাথে গত কয়েক বছর ধরে যে চরম অন্যায় হয়েছে তার পাই পয়সা হিসাব দেশের আইনের প্রতিটি কঠিন ধারা নিজে বুঝে নেবে। অহংকারী জমিদারকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হল। সব গ্রামবাসীরা আনন্দে হাততালি দিতে লাগল, কিন্তু অরিন্দমের মুখে সেই মুহূর্তে কোনো উল্লাসের ছাপ ছিল না। তার কেবলই আফসোস হচ্ছিল যে সে যে স্বপ্নের সফলতার পেছনে এতগুলো বছর অন্ধের মতো ছুটছিল, তার চরম মূল্য নন্দিনী নিজের শরীর আর আত্মাকে তিলে তিলে পুড়িয়ে চুকিয়েছে। সে পরম আদরে নন্দিনীকে নিজের সাথে নিয়ে তার সেই ভাঙা জরাজীর্ণ বাড়িতে পৌঁছল। অরিন্দম তার গায়ের খাঁকি উর্দি সযত্নে খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল আর খুব সাধারণ পোশাকে এসে নন্দিনীর পাশে বসল। নন্দিনী, এবার অনেক হয়েছে, আর নয়। আজ থেকে তুমি আর কখনো কোনো মজুরির কাজ করবে না। কালই তুমি আমার সাথে শহরে যাবে, যেখানে আমাকে সরকার থেকে বিরাট বাংলো দেওয়া হয়েছে। এবার তুমি সেখানে একেবারে রানীর মতো সম্মানে থাকবে। নন্দিনী ম্লান হাসল, কিন্তু তার সেই হাসিতে এক অদ্ভুত চাপা কষ্ট লুকিয়েছিল। সে শান্ত গলায় বলল, অরিন্দম, আমার রানীর মতো জাঁকজমকপূর্ণ জীবনের কোনো দরকার নেই। আমি সারা জীবন শুধু সেই সম্মানটাই চেয়েছিলাম যার জন্য আমি এই কঠিন 5টা বছর নিজের রক্ত জল করে কাটিয়েছি। আমার শুধু একটা ভয়ই ছিল, যে বড় শহরে গিয়ে কোথাও তুমি আবার আগের মতো না বদলে যাও। অরিন্দম তাকে আশ্বস্ত করে শক্ত করে জড়িয়ে ধরল,
কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাড়ির সদর দরজায় কড়া নাড়ার শব্দ হল। জেলার কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসার আর প্রশাসনের বড় আধিকারিক অরিন্দমকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে এসেছিলেন। কিন্তু তারা সাথে করে এমন একটা চাঞ্চল্যকর খবর এনেছিলেন যা অরিন্দম আর নন্দিনীর জীবনে এক নতুন, অপ্রত্যাশিত মোড় এনে দিল। দরজায় দাঁড়িয়ে থাকা জেলা পুলিশ সুপার এসপি আর জেলা শাসকের মুখে গভীর গাম্ভীর্য ছিল। অরিন্দম তাদের সসম্মানে ভেতরে ডাকল। তারা যে গোপন খবর এনেছিলেন তা শুনে অরিন্দমের পায়ের তলার মাটি আবার কেঁপে উঠল। এসপি সাহেব অত্যন্ত চিন্তিত মুখে জানালেন, অরিন্দম, তুমি আজ গ্রামে এসে সাহসিকতার সাথে যে জমিদারকে গ্রেফতার করেছ, সে শুধু একজন গ্রামের ছোটখাটো সুদখোর মহাজন নয়, তার সরাসরি যোগসাজশ এক অনেক বড় আন্তরাজ্য মাফিয়া চক্রের সাথে আছে, যারা বহুদিন ধরে সরকারি শস্যের কালোবাজারি আর অস্ত্র পাচার করে। এর ফলে তোমার আর তোমার স্ত্রীর জীবনের উপর বড়সড় ঝুঁকি নেমে আসতে পারে। নিরাপত্তার খাতিরে তোমাকে এখনই আমাদের সাথে জেলা সদরের সেফ হাউসে যেতে হবে। অরিন্দম উদ্বিগ্ন হয়ে নন্দিনীর দিকে তাকাল, কিন্তু নন্দিনীর চোখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না, বরং এক অদ্ভুত তৃপ্তি আর শান্তি ছিল যে তার স্বামী দায়িত্ব নিয়েই ন্যায়ের পথে কাজ শুরু করে দিয়েছে। সেই রাতেই অরিন্দম তার মা আর নন্দিনীকে সাথে নিয়ে কড়া পুলিশের পাহারায় শহরের সার্কিট হাউসে সুরক্ষিতভাবে পৌঁছল। পরের কয়েকটা দিন যেন তাদের কাছে স্বপ্নের মতো ঘোরের মধ্যে কাটল। অরিন্দমকে তার যোগ্যতায় জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বভার দেওয়া হলো। তাকে শহরের প্রাণকেন্দ্রে একটি বিশাল বড় সরকারি বাংলো দেওয়া হলো, যেখানে চাকরবাকর, দারোয়ান আর আধুনিক সুখস্বাচ্ছন্দ্যের কোনো অভাবই ছিল না। কিন্তু এত প্রাচুর্যের মাঝেও নন্দিনী নিজেকে বড্ড বেমানান, খুব একা আর অদ্ভুত মনে করছিল। যে সাধারণ নন্দিনী তার সারাটা জীবন গ্রামের ক্ষেতের সোদা মাটি আর উনুনের দমবন্ধ করা ধোঁয়ায় কাটিয়েছে, তার কাছে এই বিরাট বাংলোর চকচকে মার্বেলের দেওয়ালগুলো বড্ড শীতল আর অস্বস্তিকর লাগতে শুরু করল। যখন অরিন্দমের সহকর্মী উচ্চপদস্থ অফিসাররা তাদের আধুনিকা স্ত্রীদের নিয়ে বাংলোতে ডিনারে আসতেন, তখন নন্দিনী হীনমন্যতায় ভুগে এক কোণে নিজেকে গুটিয়ে বসে থাকত। সে কেতাবি ইংরেজি বলা তো দূরের কথা, ঠিকমতো পরিষ্কার হিন্দির ভালো শব্দগুলো গুছিয়ে বলতে জানত না। একদিন সন্ধ্যায় পার্টি চলাকালীন অরিন্দমের এক সহকর্মী কথায় কথায় তাচ্ছিল্য করে বলে ফেলল, অরিন্দম বাবু, আপনি এত দক্ষ আর স্মার্ট একজন আইপিএস, আপনার তো কোনো আধুনিকা আর শিক্ষিতা স্ত্রী পাওয়া উচিত ছিল। কিছু মনে করবেন না, কিন্তু আপনার এই নন্দিনী দেবী এই হাই প্রোফাইল বাংলোর আধুনিক পরিবেশের সাথে ঠিক মানানসই নন। অরিন্দম সেই সময় ভদ্রতার খাতিরে চুপ করে থাকল ঠিকই, কিন্তু অপমানে তার বুকটা ফেটে গেল। তার স্মৃতিতে ভেসে উঠল যখন সে দিল্লিতে আরামদায়ক এয়ার কন্ডিশন লাইব্রেরিতে বসে নিশ্চিন্তে পড়াশোনা করত, তখন তার এই নন্দিনী দুপুরে কড়া রোদে পুড়ে পুড়ে অপরের জমিতে গম কাটত, শুধু যাতে সে তার পড়ার নতুন বই কিনতে পারে। সেই রাতে পার্টি শেষে অরিন্দম যখন নিজেদের শোয়ার ঘরে পৌঁছল, তখন সে অবাক হয়ে দেখল যে নন্দিনী বিলাসবহুল বিছানা ছেড়ে নিচে শক্ত মেঝেতে একটা সাধারণ মাদুর বিছিয়ে ঘুমানোর চেষ্টা করছে। নন্দিনী, তুমি এত দামি বিছানায় কেন ঘুমোওনি? অরিন্দম পরম মমতায় তাকে মেঝে থেকে ওঠাতে ওঠাতে জিজ্ঞেস করল। নন্দিনীর দু চোখ জলে টলটল করছিল। অরিন্দম, এই নরম গদিগুলো আমাকে একটুও শান্তিতে ঘুমোতে দেয় না। আমার সেই মাটির সোদা গন্ধ আর কড়া হাড় ভাঙা খাটনির পরে আসা গাঢ় ঘুমেরই অভ্যাস। আর আজ আপনার ওই আধুনিকা বান্ধবীদের সমস্ত কথাই আমি আড়াল থেকে শুনে নিয়েছি। তারা একদম ঠিকই বলছে, আমি একজন বড় অফিসারের মর্যাদার উপযুক্ত নই। তার চেয়ে আমি আমার সেই পুরনো গ্রামেই ফিরে যাই। অরিন্দম তাকে দুহাতে জোরে জড়িয়ে ধরে বলল, নন্দিনী, তুমি যদি সেদিন তোমার মায়ের দেওয়া শেষ গয়নাগুলো বিক্রি করে আমার হাতে না তুলে দিতে, তবে আজ আমি এই বাংলো নয়, রাস্তার ভিখারি হয়ে থাকতাম। এই বিশাল বাংলো, এই দামি গাড়িগুলো তোমার ওই কষ্টের এক কণা ধুলোর সমানও নয়। এই মেকি দুনিয়া যদি মনে করে যে তুমি আমার উপযুক্ত নও, তবে দুনিয়া সম্পূর্ণ ভুল। আমি তোমাকে নিজে পড়াবো, আমি তোমাকে সেই সমস্ত অধিকার আর সম্মান দেব যা একজন আইপিএস অফিসারের স্ত্রীর প্রাপ্য। ঠিক তার পরের দিন থেকেই অরিন্দম নন্দিনীর জন্য শহরের সেরা একজন প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করে দিল। কিন্তু তাদের বিপদ এখনও পুরোপুরি শেষ হয়নি। ওদিকে গ্রামে গ্রেপ্তার হওয়া সেই জমিদার রুদ্রপ্রতাপের লোকজনেরা অরিন্দমকে ফাঁসানোর জন্য এক বিরাট চক্রান্তের জাল বুনল।
তারা সুকৌশলে আদালতে এক ভুয়ো হলফনামা দাখিল করল যে অরিন্দম নিজের আইপিএস পদের চূড়ান্ত অপব্যবহার করে পুরনো একটা ব্যক্তিগত বিবাদের প্রতিশোধ নিতে জমিদারকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে। তারা নন্দিনীর ওপরও জঘন্য চুরির অভিযোগ আনল যে সে নাকি ওই জমিদারের বাড়িতে কাজ করার সময় চুরি করত, তাই তাকে গলা ধাক্কা দিয়ে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই ভুয়ো খবর পরের দিন স্থানীয় সংবাদপত্রে বড় বড় করে ছাপা হয়ে গেল। পুলিশ বিভাগ বাধ্য হয়ে অরিন্দমের বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ তদন্ত ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বসাল। অরিন্দমের উজ্জ্বল কেরিয়ারের উপর ঘন কালো মেঘ ঘনিয়ে এল। ওপরতলার বড় অফিসাররা অরিন্দমকে ডেকে কড়া ভাষায় বললেন, আপনি যদি আগামী কয়েকদিনের মধ্যে প্রমাণ করতে না পারেন যে সত্যি সত্যিও আপনার স্ত্রীর সাথে অত্যাচার হয়েছিল, তবে আপনাকে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে। অরিন্দম গভীর চিন্তায় পড়ে গেল, কারণ তার কাছে এই ঘটনার সাপেক্ষে কোনো লিখিত প্রমাণ ছিল না। ধূর্ত জমিদার রুদ্রপ্রতাপ আগেই সেই সাদা কাগজটা পুড়িয়ে ফেলেছিল, যাতে সে নন্দিনীর টিপসই নিয়েছিল। গ্রামের সাধারণ লোকেরাও জমিদারের পুরনো ভয়ে পুলিশের সামনে সাক্ষ্য দিতে একেবারেই রাজি হচ্ছিল না। তখন নন্দিনী এমন এক অভাবনীয় কাজ করল, যার আশা কেউ স্বপ্নেও করেনি। সে সম্পূর্ণ চুপচাপ অরিন্দমকে বিন্দুমাত্র না জানিয়ে পুলিশের একটা ছোট দলের সাথে ফিরে গেল তাদের পুরনো গ্রাম সোনাদিঘিতে। সে বাড়ি বাড়ি ঘুরে সেই সব খেটে খাওয়া মহিলাদের সাথে দেখা করল, যাদের সাথে সে একদিন মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। সে তাদের হাত ধরে আকুল আবেদন করে বলল, আজ আমার স্বামী শুধু আমাদের ন্যায়ের জন্য আওয়াজ তুলতে গিয়ে বড় বিপদে পড়েছে। তোমরা কি আজ তোমাদের এই অভাগী বোনের পাশে এসে দাঁড়াবে না? নন্দিনীর এই চোখের জল, তার সারল্য আর তার অটুট সততা গ্রামের সেই অবহেলিত মহিলাদের ভেতরে ঘুমিয়ে থাকা আদিম সাহসকে জাগিয়ে তুলল। যখন পুলিশ বিভাগের তদন্তকারী দল গ্রামে পৌঁছল, তখন শত শত মহিলা একজোট হয়ে বুক ফুলিয়ে সাক্ষ্য দিল এবং সেই সব গোপন জায়গার নিখুঁত খোঁজ দিল, যেখানে জমিদার তার বেআইনি অস্ত্র আর কালোবাজারি করা সরকারি শস্য বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। নন্দিনীর এই অসীম সাহসিকতা শুধু যে অরিন্দমের কেরিয়ারই বাঁচালো তা নয়, বরং সেই বিরাট মাফিয়া চক্রেরও চিরতরে পর্দা ফাঁস করে দিল। তদন্ত রিপোর্টে অরিন্দমকে সম্পূর্ণ নির্দোষ এবং সৎ পাওয়া গেল এবং তার অসামান্য সাহসিকতার জন্য তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার সুপারিশ করা হল। কিন্তু এরই মাঝে এই পুরনো শত্রুতা এক ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী মোড় নিল। জেল থেকে অসুস্থতার ভুয়ো কারণ দেখিয়ে প্যারোলে বাইরে আসা জমিদারের কুখ্যাত ভাই ভৈরব অরিন্দমের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাদের সরকারি বাংলোয় হামলা করার এক ছক কষল। শহরে সেদিন ঘোর অমাবস্যার রাত ছিল। অরিন্দম একটা অত্যন্ত জরুরি সরকারি মিটিংয়ের কারণে সদর দপ্তরের বাইরে অন্য শহরে গিয়েছিল। বাংলোর বাইরে সাধারণ নিরাপত্তা তো ছিল, কিন্তু জমিদারের ভাই ভৈরব পুরো সশস্ত্র দলবল নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে খুব সন্তর্পণে বাংলোর প্রধান বিদ্যুৎ সংযোগ কেটে দিল এবং তার দলবলের সাথে বাংলোর পেছনের অন্ধকার রাস্তা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল। তার মূল লক্ষ্য ছিল অরিন্দমকে মানসিকভাবে চিরতরে ভেঙে ফেলা, আর সে খুব ভালো করেই জানত যে অরিন্দমের আসল শক্তি আর দুর্বলতা হল তার স্ত্রী নন্দিনী। অন্ধকার বাংলোয় নন্দিনী তার অসুস্থ শাশুড়ির কাছে বসে সেবা করছিল। হঠাৎ সে কাঁচ ভাঙার একটা জোরালো আওয়াজ পেল। নন্দিনীর বুক ধরফর করতে লাগল, কিন্তু ওই 5 বছরের হাড় ভাঙা মজুরি তাকে ভীতু নয়, বরং ইস্পাতের মতো মানসিকভাবে শক্ত করে তুলেছিল। সে সঙ্গে সঙ্গে অরিন্দমকে ফোন করার চেষ্টা করল, কিন্তু অপরাধীরা আগেই নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছিল। মা, আপনি একদম আওয়াজ না করে ওই বড় আলমারির পেছনে লুকিয়ে পড়ুন। নন্দিনী নিজের শাশুড়িকে সুরক্ষিত জায়গায় সরিয়ে দিল আর নিজে দ্রুত পায়ে রান্নাঘর থেকে একটা ধারালো ভারী কাস্তে তুলে নিল। হ্যাঁ, সেই একই কাস্তে যা দিয়ে সে বছরের পর বছর অন্যের মাঠে ফসল কাটত। যেই ভৈরব সজোরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকল, নন্দিনী বিদ্যুতের বেগে তার ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে দিল। এক রুগ্ন অসহায় দেখতে মহিলাকে হঠাৎ করে রণচণ্ডীর রূপ ধারণ করতে দেখে সশস্ত্র অপরাধীরাও চমকে কয়েক পা পিছিয়ে গেল। ঠিক সেই টানটান মুহূর্তেই বাইরে অরিন্দমের গাড়ির তীব্র সাইরেন বেজে উঠল। অরিন্দম রাস্তায় থাকতে থাকতেই কোনোভাবে বিপদ সন্দেহ করেছিল এবং সে তার পুরো সশস্ত্র ফোর্স নিয়ে মাঝপথ থেকেই ফিরে এসেছিল। পুলিশ চারিদিক ঘেরাও করে সমস্ত অপরাধীদের হাতে নাতে ধরে ফেলল। অরিন্দম পাগলের মতো দৌড়ে ঘরের ভেতরে এলো আর নন্দিনীকে সম্পূর্ণ সুরক্ষিত দেখে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সেই কাল রাতেই অরিন্দম মনে মনে ঠিক করল যে সে এবার নন্দিনীকে শুধু তার সহধর্মিণী হিসাবে নয়, বরং নারী শক্তির এক জ্বলন্ত রূপ হিসাবে গোটা দুনিয়ার সামনে তুলে ধরবে। এর ঠিক 1 বছর পর জেলা সদরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে এক বিরাট জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তি, পুলিশের উচ্চপদস্থ অফিসার আর সব খবরের কাগজের সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
অরিন্দম তার ঊর্ধ্বিতে সজ্জিত হয়ে মঞ্চে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সে তার নিজের সফলতার কোনো একঘেয়ে ভাষণ দিতে সেখানে আসেনি। অরিন্দম মাইক হাতে নিয়ে গমগমে গলায় বলল, আপনারা প্রায়ই আমাকে জিজ্ঞেস করেন যে একজন গরিব হতদরিদ্র ঘরের ছেলে ইউপিএসসি পাশ করে আইপিএস কিভাবে হলো। আপনারা সবাই আমার জীবনযুদ্ধের লড়াইয়ের কথা বলেন, কিন্তু আজ আমি আপনাদের সেই মানুষটির সাথে পরিচয় করাতে চাই যে দিনের পর দিন আমার ভাগের সমস্ত অন্ধকার নিজে হাসি মুখে সহ্য করেছে, শুধু যাতে আমি আলোর দিশা পেতে পারি। অরিন্দম হাত দিয়ে ইশারা করল, আর ব্যাকস্টেজ থেকে মঞ্চে হেঁটে এলো নন্দিনী। সে আজ একটা খুব সাধারণ কিন্তু সুন্দর শাড়ি পরেছিল। তার চোখে এবার আর সেই পুরনো ভয় বা হীনমন্যতা ছিল না, বরং এক প্রখর আত্মবিশ্বাস ঝলমল করছিল। অরিন্দম নিজের উর্দির সম্মানজনক টুপিটা মাথা থেকে খুলে পরম শ্রদ্ধায় নন্দিনীর মাথায় পরিয়ে দিল এবং হাজার হাজার মানুষের সামনে তাকে শটান স্যালিউট করল। পুরো অডিটোরিয়াম হল ফেটে পড়া হাততালিতে কেঁপে উঠল। অরিন্দম ভারী আবেগপ্রবণ গলায় ঘোষণা করল, আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার নয়, এটা সম্পূর্ণভাবে নন্দিনীর। যদি গত 5 বছর ধরে ওই কড়া রোদের মাঠে পুড়ে নিজের রক্ত জল না করত, তবে আজ আমি এই পবিত্র উর্দির যোগ্যই হতে পারতাম না। আজ থেকে আমার নন্দিনী শুধু একজন আইপিএস অফিসারের স্ত্রী হিসাবেই পরিচিত হবে না, বরং সে নন্দিনী ফাউন্ডেশনের মূল অধ্যক্ষা হবে। এই সংস্থাটি আমাদের গ্রামের সেই সমস্ত পিছিয়ে পড়া মহিলাদের পড়াশোনা শেখাবে এবং স্বনির্ভর হওয়ার রোজগার দেবে, যাদের স্বপ্নগুলো শুধুমাত্র দারিদ্র্যের কষাঘাতে অকালে মরে যায়। নন্দিনীর দুচোখ থেকে আজ শুধু বাঁধ ভাঙ্গা খুশির জল গড়িয়ে পড়ল। তার মনে পড়ল সেই অন্ধকার দিনগুলোর কথা, যখন সে কড়া রোদে অন্যের জমিতে ভারী ঘাসের বোঝা বইত, আর আজ সেই একই হাত পিছিয়ে পড়া সমাজের সেবার জন্য আশীর্বাদ হয়ে উঠছে। কিছুদিন পর অরিন্দমার নন্দিনী আবার ফিরে গেল তাদের সেই পুরনো গ্রাম সোনা দেখিতে। তবে এবার তারা সেখানে শুধু থাকতে নয়, বরং গ্রামের খোল নলচে বদলে এক নতুন পরিবর্তন আনতে এসেছিল। অরিন্দম নিয়ের প্রথম মাসের পুরো বেতন আর নন্দিনীর জমানো সেই পুরনো টাকাগুলো দিয়ে গ্রামে একটা আধুনিক স্কুল আর উন্নত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। ওই দুর্নীতিগ্রস্ত জমিদারের বিশাল বাড়িটা, যা সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, তা এখন একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বা দক্ষতা উন্নয়ন কেন্দ্রে পরিণত হয়েছিল। সেখানে গ্রামের সাধারণ মেয়েরা সেলাই, হাতের কাজ আর বিনামূল্যে কম্পিউটার শিখছিল। গ্রামের যে কুচক্রী লোকেরা একসময় নন্দিনীকে কথায় কথায় খোঁটা দিত, আজ তারাই শ্রদ্ধায় নন্দিনীর পা ছুঁয়ে প্রণাম করত। নন্দিনী আবার সেই চেনা মাঠের দিকেই পা বাড়াল, তবে এবার অন্যের জমিতে মজুরি করার জন্য নয়, বরং গ্রামের মহিলাদের আধুনিক এবং উন্নত প্রযুক্তির চাষবাস শেখানোর জন্য। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবছিল। অরিন্দম আর নন্দিনী সেই জমির সবুজ আলে পাশাপাশি বসেছিল, ঠিক যেখানে অরিন্দম 5 বছর পর ফিরে এসে তাকে প্রথমবার কাদা মাখা অবস্থায় দেখেছিল। কি এত গভীরভাবে ভাবছ নন্দিনী? অরিন্দম পরম স্নেহে তার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে জিজ্ঞেস করল। নন্দিনী অরিন্দমের কাঁধে মাখা রাখল আর তৃপ্তির হাসি হাসতে হাসতে বলল, আমি এটাই ভাবছি যে সংগ্রামের মাটির স্বাদ খুব তেতো আর কষ্টের হয় ঠিকই অরিন্দম, কিন্তু যখন সেই একই মাটিতে সফলতার সোনালি ফসল বেড়ে ওঠে, তখন তার সুবাস স্বর্গের পারিজাতকেও হার মানায়। আজ আমার বুক ভয়ে কাঁপছে না, আজ আমার বুক তৃপ্তি আর গর্বে ভরে আছে। অরিন্দম তাকে আলতো করে কাছে টেনে নিল। দূরে হাইওয়ে থেকে পুলিশের সাইরেনের মৃদু আওয়াজ ভেসে আসছিল, যা এখন আর গ্রামের মানুষের কাছে কোনো ত্রাস বা ভয়ের কারণ নয়, বরং নির্ভরতা, নিরাপত্তা আর ন্যায়ের প্রতীক হয়ে উঠেছিল। একজন সাধারণ দিনমজুর স্ত্রীর আত্মত্যাগ আর এক সাহসী আইপিএস স্বামীর এই অনবদ্য গল্প গোটা দেশের মানুষের কাছে এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে গেল যে যদি স্বামী স্ত্রী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা রাখে, তবে পৃথিবীর যে কোনো দারিদ্র্যের বিশাল দেওয়ালও তাদের সামনে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়।